প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে হরিখালী হাই স্কুল সোনাতলা বগুড়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন, সহকারী শিক্ষক কৃষি, হরিখালী উচ্চ বিদ্যালয়, সোনাতলা বগুড়া। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? অবশ্যই করোনা পরিস্থিতিতে অবশ্যই ভালো আছো, সুস্থ আছো, যেটা আমাদের কাম্য। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে কিছু আলোচনা করব। অধ্যায় ষষ্ঠ, অধ্যায়ের শিরোনাম পরমাণুর গঠন। আমরা আলোচনা করব পাঠ 9 থেকে 11। এই পাঠে আছে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত পর্বে আলোচনা করছি পরমাণু কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস। কি পরমাণু কেন্দ্রে থাকে হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে হলো কি প্রোটন আর হলো নিউট্রন, এবং পরমাণু কেন্দ্রের বাইরে থাকে হলো ইলেকট্রন। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যে পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে প্রোটন আর হলো নিউট্রন, আর বাইরে থাকে হলো ইলেকট্রন। তোমরা আগে জেনেছো পরমাণুতে যে কয়টা প্রোটন থাকবে সেম সে কয়টা কি থাকবে ইলেকট্রন, সে কয়টা থাকবে কি ইলেকট্রন। তাহলে আমরা আজ আলোচনা করব পরমাণুতে যে কয়টা ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আসি, পরমাণু কেন্দ্রে থাকে কি প্রোটন বা নিউট্রন, বাইরে কি থাকে ইলেকট্রনগুলো থাকে হলো কিভাবে নির্দিষ্ট কক্ষপথ। তাহলে নিউক্লিয়াস থেকে নিকটতম এটা হলো প্রথম কক্ষপথ, তারপরে হলো দ্বিতীয় কক্ষপথ, এরপর হলো তৃতীয় কক্ষপথ, চতুর্থ বা পঞ্চম, বা এইভাবে কক্ষপথগুলো বা শেল আমরা বলতে পারি, শেল বা কক্ষপথ। তাহলে আমরা নিউক্লিয়াস থেকে বা প্রোটনের বাহিরে, নিউক্লিয়াসের বাহিরে প্রথম যেটা দেখতেছি এটা হলো কি প্রথম কক্ষপথ। এই কক্ষপথগুলোকে আমরা বলতে পারি কে শেল, তারপরেরটাকে বলতে আমরা পারি এল শেল, তারপরেরটাকে আমরা বলতে পারি হলো এম, এরপরটা হলো কি এন, তারপরে একটা বলতে পারি ও শেল। এভাবে কি হবে, পরেরটা হবে পি, তারপরটা হবে কিউ, এভাবে কক্ষপথগুলো সাজানো থাকে। তাহলে তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে, এই যে প্রথম কক্ষপথ কে শেলে কয়টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথ এল শেলে কয়টা ইলেকট্রন থাকবে, তৃতীয় কক্ষপথ এম শেলে কয়টা ইলেকট্রন থাকবে। তাহলে কয়টা ইলেকট্রন থাকবে এটা আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? 2n²। কি সূত্র? 2n²। তাহলে n সমান কি লিখতে পারি আমরা? কক্ষপথ। তাহলে কে শেলের জন্য n সমান 1 মানে প্রথম কক্ষপথ, এলের হলো এলের জন্য 2, এম শেলের জন্য হলো 3, 4 কক্ষপথ, 5 কক্ষপথ। তাহলে আমরা এখন দেখি যে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে। তাহলে কয়টা ইলেকট্রন থাকবে সেটা সূত্র হচ্ছে হলো কি 2
n স্কয়ার। তাহলে আমরা দেখি প্রথম কক্ষপথের জন্য কয়টা ইলেকট্রন, সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে আমরা কি করব, শুধু n এর মান কি বসাবো, কক্ষপথের সংখ্যা বসাবো। তাহলে কি হবে 2 ইন্টু কক্ষপথ কি, প্রথম কক্ষপথ, তার মানে হলো 1, 1 এর উপর স্কয়ার। তাহলে কত হবে 2 গুণন 1 2। তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, 2টা। আমরা দ্বিতীয় কক্ষপথের জন্য দেখি কয়টা থাকতে পারে, 2 উপর স্কয়ার। তাহলে n সমান সমান 2, তাহলে 2 উপর স্কয়ার 2 গুণন 4, 4 দুগুণ। তাহলে দ্বিতীয় কক্ষপথ বা শক্তি স্তরে থাকবে কয়টা ইলেকট্রন, 8টি। আমরা একই সূত্র 2n স্কয়ারের ক্ষেত্রে দেখি তৃতীয় কক্ষপথ বা m শেলের জন্য 3 উপর স্কয়ার। তাহলে কত হবে 2 9, 9 দুগুণে 18। তার মানে তৃতীয় কক্ষপথের জন্য কয়টা, 18টা। এভাবে আমরা কি করব, কততম কক্ষপথ বা কততম অরবিটে বা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেটা আমরা এই সূত্রের মাধ্যমে 2n স্কয়ার সূত্র থেকে আমরা অবশ্যই জানতে পারবো। তার মানে তাহলে এই প্রথম কক্ষপথের জন্য কয়টা, 2টা। দ্বিতীয় কক্ষপথের জন্য ইলেকট্রন থাকতে পারে 8টা। তৃতীয় কক্ষপথের জন্য থাকতে পারে বা শক্তি স্তরের জন্য হলো কয়টা, 18টা। এভাবে আমরা চতুর্থ কক্ষপথে হলো থাকবে 32টা, পঞ্চম কক্ষপথের জন্য থাকবে 50টি। কি সূত্রের মাধ্যমে, 2n স্কয়ার সূত্র থেকে। তাহলে এখন আমরা যে কোনো কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে এটা আমরা অবশ্যই বের করতে পারবো। তাহলে এখন আমরা আসি বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে প্রথমে আমরা আসি হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো কত, 1। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কি হবে, মনে করি এটা কি নিউক্লিয়াস, এখানে কি আছে, প্রোটন আছে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা, অনলি একটা। তাহলে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে প্রথমত প্রথম শক্তি স্তর কী করবে, পূর্ণ করবে, তারপরে দ্বিতীয় শক্তি স্তর পূর্ণ করবে। আরও যদি ইলেকট্রন থাকে তাহলে তৃতীয় শক্তি স্তর, এভাবে কি হবে, শক্তি স্তরগুলো পূর্ণ করে এগিয়ে চলবে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হলো 1টি। তার মানে মনে করি যে এটা কি প্রথম শক্তি স্তর, তা কয়টা ইলেকট্রন থাকবে, 1টা। তার মানে বলতে পারি যে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরে কয়টা থাকবে, 1টা ইলেকট্রন। তার মানে আমরা লিখতে পারি এইভাবে, আমরা লিখতে পারি যে হাইড্রোজেন সমান সমান 1। তার মানে প্রথম শক্তি স্তরে 1টা ইলেকট্রন। এরপরে আমরা আসি দেখি হলো অক্সিজেনের ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রে আমরা দেখি। তো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে হলো কত, 6। এটা নিউক্লিয়াস বা প্রোটন বা নিউট্রন আছে। তাহলে কার্বনের ইলেকট্রন সংখ্যা কত, 6। তার মানে প্রথমত প্রথম শক্তি স্তরকে পূর্ণ করবে। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, সর্বোচ্চ কয়টা থাকে, 2টা। 2টা ভার্সন। তার মানে প্রথম শক্তি স্তর কি হলো, পূর্ণ হলো। এখন বাকি আছে কয়টা, 4টা। তাহলে এই 4টা কই যাবে, দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে আমরা বসাই কয়টা থাকবে, 4টা। তার মানে আমরা কার্বনের ক্ষেত্রে প্রথম শক্তি স্তর থাকবে 2টা এবং বাকি যে 4টা আছে সেটা কোথায় যাবে, দ্বিতীয় শক্তি স্তরে।
তার মানে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা থেকে 8টা। তাহলে এখানে শুধুমাত্র কয়টা আছে 4টা। তাহলে আমরা কার্বনের ক্ষেত্রে লিখতে পারি কি 2,4। তার মানে প্রথম শক্তি স্তরে হলো 2টা, দ্বিতীয় শক্তি স্তরে হলো 4টা। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি, সোডিয়ামের ক্ষেত্রে দেখি। তাহলে সোডিয়ামের ইলেকট্রন কয়টা বা পারমাণবিক সংখ্যা হলো 11। তার মানে ইলেকট্রন সংখ্যা হলো 11। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কি হবে? তাহলে সোডিয়ামের ক্ষেত্রে প্রথমে কি হবে? প্রথম শক্তি স্তর পূর্ণ করবে কয়টা ইলেকট্রন দ্বারা? 2টা ইলেকট্রন দ্বারা। এরপরে কি 2 নম্বর শক্তি স্তরে যাবে। তাহলে আমরা জানি প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকবে? 8টা থাকবে। তার মানে সোডিয়ামে আমরা 2টা বসাইছি, আরও দ্বিতীয় শক্তি স্তরে কয়টা বসাবো? সর্বোচ্চ যদি আমরা 8টাই যদি বসাই, 8 আর 2 10, তার মানে আরও একটা থাকবে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা বসাবো কয়টা? 8টা। তার মানে সর্বোচ্চই থাকবে কয়টা? 8টা। 6। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা। আর প্রথম স্তরের স্তর শক্তিতে 2টা, তাহলে 10টা, আর বাইরে থাকবে কয়টা? 1টা। তার মানে প্রথম শক্তি স্তর পূর্ণ হয়েছে, দ্বিতীয় শক্তি স্তর পূর্ণ হয়েছে, তারপরে আমরা কই বসাবো? তৃতীয় শক্তি স্তরে। তাহলে বাকি আছে কয়টা? সোডিয়ামের ক্ষেত্রে 1টা বাকি থাকবে। কয়টা থাকবে? 1টা। তার মানে প্রথম শক্তি স্তরে পূর্ণ 2টা দ্বারা হয়েছে, এবং দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ থাকবে 8টা। 8টায় আমরা পূর্ণ করছি, বাকিটা কি তৃতীয় শক্তি স্তরে অবস্থান করছে। তার মানে 2। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা। এবং তৃতীয় শক্তি স্তরে কয়টা? 1টা। দেখো তো, 2 আর 8 10, 1 11। তাহলে সোডিয়ামের যেহেতু ইলেকট্রন সংখ্যা 11টি, আমরা এইভাবে চিত্র মাধ্যমে উপস্থাপন করতে পারি। আমার মনে হয় যে আর কোথাও সমস্যা থাকার কথা না। তারপর আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাই। আমি এবার উদাহরণ দেব কত? নিয়নের ক্ষেত্রে। কিসের? নিয়নের ইলেকট্রন সংখ্যা হলো 10। কত? 10। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কি হবে? তাহলে প্রথম শক্তি স্তর পূর্ণ করবে কয়টা? 2টা। তাহলে প্রথম শক্তি স্তর পূর্ণ করার পর কত যাবে? দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা জানি সর্বোচ্চ কয়টা ধরে? 8টি। যেহেতু নিয়নের প্রথম শক্তি স্তরে চলে গেছে 2টা, বাকি আছে কয়টা? 8টি। তাহলে এই 8টি আমরা দ্বিতীয় শক্তি স্তরে বসাতে পারি। 4, 5, 6, 7, 8। তাহলে আমরা এইভাবে কি করতে পারি? আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। তার প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? ইলেকট্রন বিন্যাস করে দেখাতে পারি। আমার মনে হয় যে আর কোথাও এই সমস্যাগুলো থাকার কথা না। সেই সাথে আমি আবার বলি, আমরা তো অবশ্যই কি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তোমরা এটুকু জেনে রাখো, ইলেকট্রন বিন্যাস উপর ভিত্তি করে আমরা কোন মৌল সেটা কি আমরা সহজেই চিনতে পারবো। যদি থাকে যে কোনো ইলেকট্রনের কোনো
ইলেকট্রনের কোন মৌলের ইলেকট্রন তাহলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস কেমন হবে যদি থাকে 2 8 1। যদি তোমাকে প্রশ্ন করা হয় কোন মৌলের ইলেকট্রন বিন্যাস 2 8 1, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে 1টা, তাহলে কোন মৌল হবে? অবশ্যই কি হবে? সোডিয়াম মৌল হবে। কি মৌল হবে? সোডিয়াম। যদি দেওয়া থাকে ইলেকট্রন বিন্যাস 2, তাহলে কি হবে? তার মানে দ্বিতীয় শক্তি স্তরে শুধু প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা। তার মানে কি হবে? এটা হিলিয়াম হবে। যদি থাকে 2 6 এরকম যদি থাকে তাহলে কি হবে? যেহেতু প্রথম শক্তি স্তরে 2টা এবং দ্বিতীয় শক্তি স্তরে 6টা, তাহলে দুটো মিলে আমরা জানি কটা? 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন কাতে আছে? অক্সিজেনে। তার মানে আমরা ইলেকট্রন বিন্যাস থেকেও আমরা মৌলগুলো আমরা শনাক্ত করতে পারব। তাহলে আমি তোমাদের জন্য আরেকবার রিপিট করতেছি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেটা নির্ভর করবে কোন সূত্রতে? 2n² কি সূত্রতে? 2n²। তাহলে n সমান সমান কি হবে? এই ক্ষেত্রে n সমান সমান হবে প্রথম শক্তি স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ কি ইত্যাদি। তাহলে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন নির্ভর করবে সেই সূত্র হলো 2n²। আমরা শুধু n এর মান কি করব? কয় নম্বর শক্তি স্তর বের করতে বলতেছে সেটা শুধু বসিয়ে আমরা সহজেই সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ওই কক্ষপথে থাকবে সেটা আমরা বের করতে পারব। তাহলে আজ তোমাদের এই পর্যন্তই। তোমাদের কিছু বাড়ি কাজ থাকবে যেটা অবশ্যই তোমাদের প্রতিষ্ঠানে জমা দেবে। তাহলে বাড়ির কাজ তোমাদের থাকবে কি থাকবে? পরমাণুতে ইলেকট্রন কি বোরন, ফ্লোরিন, নিয়ন, পর তোমার হলো ম্যাগনেসিয়াম, এরপর কি সিলিকন, সালফার, আর তোমরা এই কয়টা কি করবে? ইলেকট্রন বিন্যাস করে অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দেবে। আজ এই পর্যন্ত। সবাইকে পুনরায় শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে
এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।